সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের জোট, কে নেবে কার ভার। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার স্বাগত এই আয়োজনে। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরু করে আমার প্রথম শিরোনাম, পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ বিএনপির। বাহরাইনে এক বাসায় 160 ব্যালট পাঠানোর তদন্তের নির্দেশ। আমরা একটা ভিডিও দেখেছি, বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি একটি ভিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। সেখানে আমরা দেখেছি যে বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাররা এই পোস্টাল ব্যালট নিয়ে আপত্তিও তুলেছে। পুরো বিষয়টি আপনি কিভাবে আসলে দেখছেন? এটি কিন্তু অনেক খারাপ সংকেত, কেননা আপনি জানেন এই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগ নেওয়া হয়েছিল। অ্যান্ড বিশেষ করে যারা বিদেশে থাকেন, যাদের রেমিটেন্স আমরা খুব গর্বের সাথে বলি, কিন্তু তাদের নাগরিক অধিকার, ভোটাধিকার এগুলোতে আমরা অতটা আগ্রহী ছিলাম না। এবার উদ্যোগটি দারুণভাবে প্রশংসিত হয়েছিল এবং অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন, তারা ভোট দিবেন, তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু এটি অত্যন্ত স্পর্শকাতর। আপনি জানেন যে নির্বাচনের 1 মাস 1.5 মাস আগে ব্যালট পেপার চলে যাচ্ছে। এটি পরবর্তীতে আমাদের ভাবতে হবে এটি কি সেরা প্রক্রিয়া কিনা। আচ্ছা, এখন যেটি সমস্যা হয়েছে, আপনি যদি ডিজাইনটির দিকে তাকান তাহলে আপনার ওই ব্যালট পেপার যখন ফোল্ড করা হয়, ফোল্ডের উপরে কোন কোন প্রতীক রয়েছে, ফোল্ডের নিচে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে মার্কা খুব শক্তিশালী বিষয়। আমরা অনেক সময় প্রার্থীর কথা জানি না, জিজ্ঞেস করি ওই মার্কার কে আছে। তো এটি তো আর একদিনে দূর হবে না। আমরা যদিও বলছি যে প্রার্থীর যোগ্যতা, মেধা, সততা এগুলো দেখতে, এখন এই অভিযোগটি এত গুরুতর যে আপনার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়ে ওঠার উপক্রম। কেননা ডিজাইনটির সাথে সংশ্লিষ্ট কারা, তারা কি ডিজাইন করে এটাকে ফোল্ড করে দেখেনি যে ব্যালট পেপার পোস্টাল ব্যালটে যখন যাচ্ছে তখন কি চেহারা। আর এই যে 120টি ব্যালট পেপার মানে যে জায়গায় আপনার পাওয়া গেছে এবং একসাথে পাওয়া গেছে, এটি তো আরও ভয়ঙ্কর কথা। কারণ আমরা অতীতে 3টি নির্বাচনে দেখেছিলাম যে মুড়ি বই পড়ে থাকে, পুকুর থেকে উদ্ধার করতে হয়, জঙ্গল থেকে উদ্ধার করতে হয়, ভোটারের কাছ থেকে না। এখন এই উদ্যোগকে আমার মনে হয় সাংঘাতিকভাবে তদন্ত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আপনি জানেন যে শুধুমাত্র প্রবাসীরা না, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন তারাও কিন্তু ব্যালট পেপারে ভোট দিতে পারবেন, কাজে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন। পুরো জিনিসটা স্বচ্ছতা থাকা দরকার এবং পুরো জিনিসটাতে অত্যন্ত সুচারুভাবে করা দরকার, যাতে করে সব নাগরিক তার ভোট প্রদান করতে পারে এবং গণতন্ত্রের নতুন যাত্রায় অংশ নিতে পারে। আমি একটু মুন্নিয়াপুর কাছ থেকে এটা একটু জানতে চাইবো। মুন্নিয়াপা, আপনাদের জনাব মির্জা আব্বাস তিনি পোস্টাল ব্যালটে যে ধানের শীষ প্রতীকে সিল দিলে বাতিল হওয়ার আশঙ্কা তিনি করেছেন, যেমনটি আশরাফ ভাই বলছিলেন যে ওটা ভাঁজ করলে কিছু বিশেষ প্রতীক উপরে চলে আসে এবং ধানের শীষ একটা ভাঁজের মধ্যে আসলে পড়ে যায়। সেটা নিয়ে মির্জা আব্বাস তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এখানে যদি সিল দেওয়া হয় তাহলে সেটি বাতিল হয়ে যেতে পারে। এবং এখানে তো আসলে প্রবাসী সহ প্রায় 15 লাখের বেশি ভোটার পোস্টাল ভোট বেরিতে আসলে তারা নিবন্ধন করেছে এবং তারা ভোট দিয়েছেন। এটি আসলে কি বার্তা দিচ্ছে সামনে নির্বাচনকে নিয়ে? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, ভোট এই এতগুলো বছর ধরে আমরা তীর্থের কাকের মতো বসে আছি। আমাদের তরুণরা 4টা নির্বাচন, 8, 14, 18 এবং 24-এর নির্বাচন হয়নি, ভোট হয়নি, ভোট দেবে। কিন্তু এইবার একটা ইন্টারিম গভর্নমেন্ট, 5ই আগস্টের পরবর্তী যে অধ্যায়, এত হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর নতুন বাংলাদেশ, সেখানে ভোটটা নিরপেক্ষ, ভোটটা সুষ্ঠু, ভোটটা অংশগ্রহণমূলক হবে, এটা আমাদের প্রত্যেকের লেজিটিমেট এক্সপেকটেশন। আমরা আশা করি, আকাঙ্ক্ষা করি। এখন বাহরাইনের এই পোস্টাল ব্যালট বিভ্রাট যেটা আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ার বদৌলতে তো সাথে সাথে চলে আসে এই বিষয়গুলো। এখন প্যারালাল দাঁড়িয়ে গেছে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে। এক বাসায় দেখা গেল বিপুল সংখ্যক পোস্টাল ব্যালটের ভিডিও, সেটা ভাইরাল হয়েছে। এটার ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি আমরা বলেছি। পোস্টাল ব্যালট প্রথমবারের মতন আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, ওনাদের রেমিটেন্স, ওনাদের ভোটিং রাইট সব কিছুই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমাদের
বিএনপির প্রতীক ধানের শীষ, ওই কাগজটাকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এই যে এরকম তো, এখন যদি এভাবে আপনি এটাকে ভাঁজ করেন, এই যে আমি যে এই কাগজটা মনে করেন ভাঁজ করছি, এটা এই যে এইখানে মনে করেন গেল, সে ফর এক্সাম্পল, আপনার চোখেই মালুম হবে না, আমি দেখেছি। আর ওপরে এইদিকে তার এই পাশে দাড়িপাল্লা পরিষ্কার, উপর দিকে একদম ঝকঝকে তকতকে দেখা যাচ্ছে। হয় কি বলে না, সকাল দেখলেই দিন বোঝা যায়। আমরা চাই না এখন নেগেটিভ কোনো কথা আমরা বলতে চাচ্ছি না, আমরা চাই নির্বাচনটা হোক, বাংলাদেশের প্রতিটা মানুষ চায় নির্বাচিত সরকার আসুক। যে কোনো কথা বললেই দেখবেন সবাই বলছে নির্বাচনের পরে, এটা একটা কমন সাইকোলজি। কেন? অর্থনীতি থেকে শুরু করে আমাদের রাজনীতি বলুন, আমাদের সমাজের সব জায়গায় নির্বাচিত একটা সরকারের, জনগণের ম্যান্ডেটের, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, কথা বলবেন, একটা সুন্দর পার্লামেন্ট হবে, এটা আমাদের আশা। যেমন ওই 71-এর ওই সময়ে যখন আমরা যেটাকে বলি যে কি আপনার মূল বিষয়গুলো ছিল, বৈষম্য ছিল, সেখানে মানবিক যে একটা মর্যাদা, সাম্য, ন্যায় বিচার সবই ছিল। একইভাবে ভোটের অধিকার, নির্বাচন সেটাও ছিল, গণতন্ত্র শব্দটা তো এটা দিনের শেষে। কাজেই এই বাহরাইনের ব্যালটের এই বিভ্রাট আর কোথাও যেন না হয়। নির্বাচন কমিশনকে এটা শক্ত হাতে দেখতে হবে। এমনি কিন্তু নির্বাচন এবং গণভোট এই দুটো জিনিস একই দিনে, সেই কারণেও যে আপনার গণভোটটা কীরকম হবে, গণভোট নিয়ে কি প্রচুর একটা ম্যাসিভ অ্যাওয়ারনেস তৈরি করা হয়েছে? গণভোটের পেপারের রংটা কি হবে, কয়টা প্রশ্ন থাকবে, হ্যাঁ অথবা না? বিএনপি বলেছে হ্যাঁর পক্ষে আমরা, কিন্তু কোনো ভেস্টেড কোয়ার্টার্স তারা ফর নাথিং, ওই যে একটা ধোঁয়াশা তৈরি করার জন্য বলে বেড়াচ্ছে যে না বিএনপি তো না ভোট চায়, বিএনপি তো না ভোটের মানে এখন হয়েছে কি, ওই যে বট বাহিনী বলে না, তাদের লক্ষ লক্ষ তারা মানুষজন, তাদের বহু মানুষ আছে, তাদের বহু কিছু আছে যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা কিভাবে আপনার প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন তারা ছড়াচ্ছে। আসবো আপা নিশ্চয়ই। আশরাফ ভাই, জামাতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি, আমার দ্বিতীয় শিরোনাম। আজকে তাদের একটি বৈঠক হওয়ার কথা এবং সেখান থেকে আসলে আসন ভাগাভাগির বিষয়টি সবার ধারণা ছিল যে আজকে জানা যাবে। দুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে 2-1 দিনের মধ্যেই তারা জানাবে যে জামাতের সাথে কতটা আসন তাদের আসলে ভাগাভাগি হলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আজকে আসলে কিছুই হয়নি। সবার মনে এখন একটা প্রশ্ন যে জোট হওয়ার আগেই কি জামাতের জোটে ভাঙন শুরু হলো কিনা? আপনার মনেও কি এমন প্রশ্ন উকি দিচ্ছে? আমার মনেও এই প্রশ্ন উঠেছে এবং আমার ধারণা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আলাদা করে নির্বাচন করবে এবং এটি তারা অনেকটা প্রকাশ্যে আজ সন্ধ্যায় বলেছে। কেননা তারা যদি সন্তোষজনক আসন না পায় তাহলে তারা বলছে তাদেরকে সম্মান করা হচ্ছে না জোটের ভেতরে। এখন জামাতে ইসলামী আপ্রাণ চেষ্টা করছে যে ধর্মকে ব্যবহার করে বা ধর্মের নামে যে রাজনীতি, সেই সমস্ত শক্তিকে এক জায়গায় নিয়ে আসতে। তার সাথে সে জোড়া দিয়েছে 2-4 জন মুক্তিযোদ্ধাকে, তার সাথে জোড়া দিয়েছে এনসিপিকে, যারা গণ অভ্যুত্থানের শক্তি। একদম পরে একটা অদ্ভুত দেখতে জোট তৈরি হয়েছে জামাতের নেতৃত্বে। সেখানে 8টি ইসলামী দল আছে। আবার এই 8টি ইসলামী দল আপনি জানেন কিন্তু একে অন্যকে খুব অপছন্দ করে। তারা অতীতে কখনো একে অন্যের প্রতি সমর্থন দেয়নি এবং তারা আলাদা করে নির্বাচন করেছে। এখন এবার তাদের একটা ধারণা হয়েছে যে মানুষকে ধর্মের কথা বললে অথবা কম দুর্নীতির শাসনের কথা বললে মানুষ হয়তো তাদেরকে একবার সুযোগ দিতে পারে। আমরা গত 16-17 মাসে তাদের কিছু আস্ফালন দেখতে পেয়েছি। তারা অনেকে বলে থাকে জামাত তো প্রায় ক্ষমতায় আছে, কাজেই সে নির্বাচনটির ব্যাপারে অত সিরিয়াস না। কেননা প্রশাসনে তার একটা প্রভাব তৈরি হয়েছে। ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন ফলাফলে জামাতের ছাত্র সংগঠন ভালো করেছে। এখন জামাতকে দেখতে হবে যে অন্য শরিকরা আসন নিয়ে সন্তুষ্ট কিনা। নাহিদ ইসলামের এনসিপি কিন্তু আমাদেরকে দারুণভাবে হতাশ করেছে। আমরা ভাবতেই পারিনি যে এরকম একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি কয়েকটি আসনের বিনিময়ে জামাতের মতো একটি কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, স্বাধীনতা বিরোধী, ধর্ম নিয়ে প্রশ্নবোধক আচরণ করা দলের সাথে জোটে যেতে পারে।
দেখুন, বিএনপির সাথে গেলেও কিছু সমালোচনা এনসিপির হতো, কিন্তু বিএনপি একটি মধ্যপন্থী দল এবং এই মুহূর্তে বাংলাদেশের স্থিতির জন্য অনেকেই মনে করছে বিএনপির পক্ষে ভোট দেওয়াটা বা ভোট পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এনসিপি যেই কট্টর অবস্থানের দক্ষিণপন্থী উগ্রবাদের রাজনীতির দিকে গেল, আমার ধারণা তাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে এবং তাদের এক ধরনের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। কেননা আপনি নির্বাচনে কতটা ভালো করবেন, জামাতের জোট ভালো করলেও এনসিপির নেতারা কতটা ভালো করবেন আমি কিন্তু খুব ডাউটফুল। কেননা তাদের উচিত ছিল রাজনীতিটাকে বোঝা, অভিজ্ঞতা অর্জন করা। কাজেই 11 দলীয় জোট সেটি কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো আসন সংখ্যা প্রকাশ করতে পারে। অনেকেই তো আসলে বলছে যে এনসিপি হচ্ছে তরুণদের নেতৃত্বে গঠিত হওয়া দল, জামাত বরঞ্চ গ্রেস পেল যে তারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে ছিল এবং তারা তরুণ নেতৃত্ব, সেজন্য জামাতের জন্য এটা আসলে পজিটিভ সাইড হয়ে গেল। আপনার কাছেও কি তাই মনে এটা হয়? খুবই সাংঘাতিকভাবে সত্যি। কেননা দেখুন, জামাত একটা বিশেষ ঘরানার রাজনীতি করেন। 1971 সাল তাদের অস্বস্তির বছর এবং পরবর্তী 54 বছরে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং ক্ষমা চাওয়ার ব্যাপারে আমরা মোটামুটি একমত। এই জায়গায় এসে জুলাই অভ্যুত্থান, যেটি 15 বছরের দুঃশাসনের পরে বাংলাদেশের মানুষ পেয়েছে, তার প্রথম সারির সৈনিক তো এনসিপির নেতৃত্ব। কাজেই তারা যদি জামাতের সাথে হাত মেলায়, এখানে দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে জামাত রাজনৈতিকভাবে বেনিফিটেড হয়েছে, তারা বলতে শুরু করেছে যে জুলাই গণ অভ্যুত্থানের অংশীদাররা তো আমাদের সাথে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই তরুণদেরকে দলে নেওয়ার ভেতর দিয়ে তারা তরুণ সমাজের প্রতি এক ধরনের অ্যাপিল তৈরি করতে পেরেছে। আপনি জানেন 4 কোটির মতো তরুণ ভোটার রয়েছে। এইবার বলা হচ্ছে তাদের ভোট খুব ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে, যেমন করে নারীদের ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। কাজেই জামাতে ইসলামী কৌশলগতভাবে আমার মনে হয় যে অনেক দূর এগিয়ে আছে এবং তারা এক ধরনের, আপনি জানেন আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ওনারা ক্ষমতায় গেলে শরিয়া আইনে না, প্রচলিত আইনে দেশ শাসন করবেন। কিন্তু ওনার গত 16 মাসের কথাগুলো যদি আপনি শোনেন, তার মধ্যে অনেক স্ববিরোধিতা আছে। যেমন কোন আইনে বাংলাদেশের নারীদের কর্মঘণ্টা ঠিক করা যায়, বাংলাদেশের কোন আইনে নারীরা সপ্তাহে 5 দিন কাজ করবে না 3 দিন করবে, উনি তো এসব কথা বলেছেন। এবং উনি এগুলো যখন বলতে থাকেন তখন কিন্তু মানুষ অনেকটাই দেখতে পায় জামাতকে ক্ষমতায় পাঠালে বাংলাদেশ অন্ধকারের দিকে যাবে, অতীতের দিকে যাবে, নাকি সামনের দিকে যাবে। দেখুন, 51% ডেমোগ্রাফির মানুষ হচ্ছে নারী। তাদেরকে অসম্মান করে, তাদেরকে ঘরের ভেতরে আটকে রেখে আমার মনে হয় গণতান্ত্রিক বাংলাদেশ রচনার যে স্বপ্ন আমাদের রয়েছে সেটি জামাতের হাতে নিরাপদ না বলে মনে করছেন। মনিয়াপা, এই প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসি। 13 কোটি ভোটারের মধ্যে 5 কোটি হচ্ছে তরুণ নেতৃত্ব এবং জামাত অত্যন্ত কৌশলী একটি ভূমিকা আজকে আমরা জানতে পেরেছি। যেমনটি বলছিলেন যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা শরিয়া আইনে নয়, প্রচলিত আইনেই আসলে দেশ চালাবো। অর্থাৎ জামাত কৌশলের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। আমরা সমীক্ষা দেখছিলাম, কয়েকদিন আগের সমীক্ষা দেখছিলাম যে খুব বেশি তফাৎ নেই বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডির লড়াইয়ের। জামাত কি বিএনপির থেকে বেশি এগিয়ে যাচ্ছে? একদমই না। জামাত তো গত 17 বছর বিএনপি আমাদের সাথে কেবল ভোটের ইকুয়েশনে আমাদের এলাই তারা ছিল। অতীতে তারা আওয়ামী লীগের সাথে ছিল, তার আগে তারা জাতীয় পার্টির সাথেও ছিল। কাজেই জামাত এই 5ই আগস্টের পরে এখন খুব ভালো একটা অবস্থানে তাদের ইতিহাসের একটা বেটার সিচুয়েশনে এসে পৌঁছেছিল। এখন সেই সময়টা তাদের জন্য খুব দীর্ঘস্থায়ী কিন্তু হয়নি, হয়েছিল কিন্তু এটা স্টিক করেনি। যে কোনো বহু কারণ, মানে এটা এমন না সমষ্টি, না অভ্যুত্থানের শক্তি তো তাদের সঙ্গে, এনসিপি তো তাদের সঙ্গে আছে। এখন এনসিপি তাদের সাথে যাওয়াতে এটা এনসিপির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তরুণদের ভোট কত কোটি তারা হারিয়েছে, নারীদের ভোট কত কোটি তারা হারিয়েছে, এটা তো ভোটে গেলে এনসিপি বুঝবে। কারণ এনসিপির ওপর তো আমাদের অনেক আশা ছিল। এনসিপিকে তো আমরা চেয়েছিলাম তরুণ নেতৃত্ব, সামনে ভবিষ্যতে তারা নতুন প্রজন্ম, সুন্দর মানে ফ্রেশ মাইন্ড, নতুন চিন্তা, নতুন ভাবনায় নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যেই মুহূর্তে তারা জামাতের সাথে জোট করেছে, যেই জামাতের 71-এর মুক্তিযুদ্ধের যেই ভূমিকা, যেটা নিয়ে আজ পর্যন্ত পরিষ্কার কোনো স্টেটমেন্ট আমরা সেভাবে শুনিনি, বরঞ্চ আমরা দেখেছি যে ভারতের বেলায় জামাতের নেতার সুর নরম,
এবং আমরা দেখেছি নারীদের বেলায় যেমন সঠিকভাবে বলেছেন উনি যে 5 ঘন্টা কর্মঘণ্টা এটা কে ডিসাইড করছে, কিভাবে করছেন, যে নারীরা 51% মানে কি জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তো সেই নারীরা, আমরা তো ভীষণ ভয় পাচ্ছি। আমরা তো চাই যে আমাদের নারীদের যেই মর্যাদা, আমরা চাই যে আলোর দিকে যেতে ভাই। আমরা তো পিছন দিকে আমরা তো যেতে রাজি নই, কারণ এখন এটা একটা গ্লোবাল ভিলেজ যদি বলেন, ধর্ম আর রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা মডারেট মুসলিম একটা দেশ, আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই, একদম নই। এখন ধর্মটা অত্যন্ত ব্যক্তিগত জিনিস, যার যার মনের প্রাণের ব্যাপার। কিন্তু এটার সাথে মিলিয়ে যে জামাতে ভোট দিলে বেহেশতে যাবেন, জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট দিব, এগুলো কথার তো ভাই কোনো অর্থ, কোনো বিধেয় কিছুই আমরা খুঁজে পাই না। কাজেই এই ধরনের কথা না। আমরা অনেকেই তো আসলে বলছে যে আমরা আসলে সব দলকেই তো আসলে দেখলাম, এবার একটু জামাতকে দেখি। এই কথাটা হয়তো আরো কিছুদিন আগে আপনি যদি বলতেন, আমি তাহলে আরেকটু নরম সুরে কথা বলতাম, কিন্তু এখন এটা একদমই না। কারণ অনেককে দেখেছে আওয়ামী লীগ আর বিএনপি এটা পয়সার এইপিট ওইপিট কিন্তু মোটেই না। আর হচ্ছে কি যে আপনারা দেখেছেন আমাদের জন্ম এই দলটার যার হাতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। আমাদের দেশনেত্রীর ভূমিকাটা কি রকম, যে গণতন্ত্রের জন্য উনি ওনার জীবনও তো দিয়েছেন। এখন আমাদের যিনি চেয়ারম্যান সাহেব এসেছেন, বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে বরণ করে নিয়েছে। ওনার বাবার ছায়া এবং ওনার মায়ের ছায়া এত বড়, এত বিশাল, কিন্তু ওটার বাইরে গিয়ে ওনার যে নেতৃত্ব, ওনার যে ডায়নামিজম নেতৃত্বে, উনি যেটাকে যেইভাবে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকের সাথে মিশছেন, কথা বলছেন। কালকে দেখেছেন অটো রিক্সা চালক এবং একজন ভাইরাল ওই যে রিক্সা চালকের সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের যে ইন্টারাকশন, মানে কত চমৎকার একটা মানুষ হতে পারেন। উনি তো ওগুলোর থেকে ভাই বেরিয়ে গেছেন। তো ভোটটা হোক, দেখেন না। আপনি একজন দর্শক আছেন, তিনি আপনাদের সাথে কথা বলতে চান। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে। আমার প্রশ্নটা সাংবাদিক জি, আপনার প্রশ্নটি আজকে করবেন। আমাদের যে দেশের সার্বিক পরিস্থিতি, পরিবেশ, 24 আন্দোলন, সেই আন্দোলনে আপনি বিভিন্ন টিভি টক শোতে তাদের যারা আন্দোলনকারী আছে তাদের পক্ষে ছিলেন, এবং আপনি সরাসরি নিজে অনেক আন্দোলনে আপনি নিজে অংশগ্রহণ করেছেন। তো ক্রেডিটও আপনার, আর যদি খারাপ কিছু হয় সেই দায়ভারটা আপনি নেবেন কিনা? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন। আমার নাম আমজাদ, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্ন আশরাফ ভাইয়ের কাছে। জি, নাহিদ সাহেব যে বলে তারা নিরাপত্তার জন্য জামাতের সাথে জোট করছে, তাহলে ওরা কি জুলাই যুদ্ধা ভয় পাচ্ছে? তাহলে হাতিকে কি জামাত মারে ফেলছে নাকি? আপনার প্রশ্নটি পেয়েছি, থাকুন আমাদের সঙ্গে। দুজনেই আশরাফ কায়সার ভাইয়ের কাছে আসলে প্রশ্ন করেছেন। প্রথম দর্শক, তিনি বলেছেন যে জুলাই আন্দোলনে আপনি অত্যন্ত সক্রিয় ছিলেন, আন্দোলনে আপনাকে তারা দেখেছে, তারা টক শোতে দেখেছে, বিভিন্ন টেলিভিশনে, কিন্তু জুলাই যারা অগ্রভাগে ছিল তাদের এখনকার যে পরিস্থিতি, তার দায়ভার আপনি নেবেন কিনা? প্রথমত আমি বলি যে আমি জুলাই অগাস্টে যেই ভূমিকায় ছিলাম, আমার জীবনের সবচেয়ে গর্বের কাজগুলোর একটি, এবং আমি প্রায় বলে থাকি আমাদের আজকের হতাশা দিয়ে আমরা যেন জুলাই অগাস্টকে বিবেচনা না করি, এবং ওরকম একটি কালো শাসনের পতন, ওরকম একটি ফ্যাসিস্টের বিদায় বাংলাদেশের 100 বছরের ইতিহাসে বড় ঘটনা হয়ে থাকুক আমি চাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা অনেক কিছু করতে পারিনি, আমরা যার যার মতো করে ভাগবাটোয়ারা করেছি, স্বার্থ দেখেছি, হয়তো মানুষের আশা আকাঙ্ক্ষার অনেক প্রতিফলন হয়নি, কিন্তু তার দায় কিন্তু ওই জুলাই অগাস্টে যারা রাস্তায় নেমেছিল, কথা বলেছিল, জীবন দিয়েছিল, অঙ্গহানি করেছে তাদের না। তবে আমি তখনও বলছিলাম যে সফল অভ্যুত্থানের শক্তি কখনো কখনো রাজনীতিতে চরমভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়, ইতিহাসে এর অনেক নজির আছে। এখন আমি তখনও বলছিলাম যে এই তরুণদেরকে লাগাম টানতে হবে, তাদেরকে লোভ লালসা মুক্ত হতে হবে, তাদের পেছনে কিন্তু অনেকেই ঘুরবে, এবং তাদেরকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, তাদেরকে নতুন রাজনীতির প্রবক্তা হতে হবে। যেই কথাগুলো তারা জুলাই অগাস্টে বলেছিল, যে কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদেরকে কেউ চিনত না।
তারা নিজেরাও তাদেরকে চিনত না। কাজে ওই অবস্থায় একটি অভ্যুত্থান হয়েছিল। আমরা রাজনীতিতে তাদেরকে ওই পর্যায়ে যেতে দেখলাম না, ওই রাজনীতিটি করতে দেখলাম না। নতুন বন্দোবস্ত তারা মুখে বলল, কিন্তু তারা পুরনো বন্দোবস্তকে বেছে নিল নির্বাচনের আগে জামাত ইসলামীর সাথে জোট করে। তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলল, তারা বলল যে ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি। এগুলো এক ধরনের বাকপটু কথা হিসাবে রয়ে গেল। এখন নিশ্চিতভাবে আমার দায় রয়েছে, যেহেতু আমি মানুষকে জুলাই অভ্যুত্থানে অংশ নিতে বলেছিলাম। আমি এমনও বলেছিলাম যে ছাত্রদের বাইরেও যেন জনগণ নেমে আসে এবং এই অপশাসনের প্রতিবাদ করে। তবে এই রাজনৈতিক দল যেটি এনসিপি, তারাই একমাত্র জুলাইয়ের প্রতিনিধিত্বকারী, এই যুক্তিতে কিন্তু আমি একমত না। দেখুন, বিএনপির মতো বড় শক্তি অভ্যুত্থানে ছিল, জামাতে ইসলামী ছিল, বাম দলগুলো ছিল, ওই সময় কিন্তু সব মত পথের মানুষ ছিল। হ্যাঁ, এরা নেতৃত্ব দিয়েছে, এরা ডাক দিয়েছিল। আপনি তো এনসিপির ভেতরেই ভাঙন দেখতে পাচ্ছেন। যারা জামাতের সাথে যাওয়াটাকে পছন্দ করেনি, যারা তাদের রাজনৈতিক চর্চার নামে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ শুনতে পেয়েছে, কিংবা আপনার আগামীতে সংসদে যাওয়া কিংবা সরকারে যাওয়ার জন্য যারা নৈতিকভাবে নিম্নমানের কাজে নিজেকে নিয়োজিত করেছে। কাজেই জুলাই আগস্ট আমাদের সবচেয়ে গৌরবের একটি জায়গা, কিন্তু ওই অভ্যুত্থান থেকে যে দলটি বেরিয়েছে সেটি আমাদেরকে আশাহত করেছে। নির্বাচনের আগে আপনি খেয়াল করবেন, আপনি বলছিলেন যে ভোটের জোট, এই জোটটি কিন্তু হালুয়া রুটির জোট। এখানে অনেকে অনেক বড় বড় কথা বলে, রাজনৈতিক জোট না, নৈতিক জোট না, আমরা জনগণের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। এটি বেসিক্যালি কি করে পার্লামেন্টে কিছু সিট পাওয়া যায় এবং তারপরে সরকারের অংশ। আপনি জানেন যে সম্ভাব্য বিরোধী দলও সম্ভাব্য সরকারি দলের কাছে গিয়ে বলছে তারা ঐক্যমত্যের সরকারে থাকতে চায়। এগুলো কিন্তু ভালো লক্ষণ না, কেননা এগুলোতে আপনার গণতন্ত্রের চর্চা বাদ দিয়ে ক্ষমতার চর্চা করার একটা ঝোঁক দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে এই তরুণরাও সেই ফাঁদে পা দিল। আরেকজন দর্শক ছিলেন রাজশাহী থেকে, তিনি প্রশ্ন করেছিলেন যে এনসিপির যারা আসলে জামাতের সাথে যোগ হয়েছে বা জোটে গেছে, তারা বলেছে যে তাদের নিরাপত্তার অভাবের কথা তারা উল্লেখ করেছে। তিনি প্রশ্ন করেছেন তাহলে আসলে হাদিকে মারলো কারা? এই নাহিদ যেদিন এই কথাটি বলেছে, আমি সেদিন থেকে তার প্রতিবাদ করেছি। দেখুন, অভ্যুত্থানের শক্তি, যাদের বয়স 30-এর নিচে, তারা যদি তাদের জীবনের নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে যায়, তাহলে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদের জীবনের সব কিছুকে বিনিয়োগ করে তাদের নিরাপত্তা কে দিবে? দেখুন, এই নিরাপত্তাটা একটা উসিলা, এটা একটা আপনাকে চোখে ধুলা দেওয়ার মতো। আচ্ছা, জামাতের কাছ থেকে সে কি নিরাপত্তা পাচ্ছে এবং এটি কি আদৌ কোনো নিরাপত্তা? আপনি নিরাপত্তার জন্য একটি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মেলাচ্ছেন, আর কে কাকে নিরাপত্তা দিচ্ছে? আমার তো মনে হয় যে এই যে ওসমান হাদি মারা গেল, তাহলে অনেকেই কিন্তু বলছে যে আমাদের প্রকৃত অপরাধীকে খুঁজে পেতে হবে, প্রকৃত হত্যাকারীকে। দেখুন, আমরা সাদা চোখে যাদেরকে হত্যাকারী ভাবছি, এমনও তো হতে পারে যেটি একটি কৌশল, এটি একটি ষড়যন্ত্র ছিল এবং ওই হত্যাকারী হয়তো ভিন্ন চেহারার, ভিন্ন রঙের। আমার মনে হয় তরুণদের উচিত সাহস নিয়ে প্রশ্নগুলো করা এবং ওই রকম রাজনীতিতে গা ভাসানো না, যেটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনার মনে আছে নিশ্চয়ই, রাজনীতির পরিবর্তনও তো আমাদের একটি বড় চাওয়া ছিল, রাজনৈতিক সংস্কার আমাদের একটি বড় চাওয়া ছিল, রাষ্ট্রের সংস্কার বড় চাওয়া ছিল। তাইলে নাহিদ, আক্তার, সার্জিস, এদের সেই কমিটমেন্ট গেল কোথায়? আজকে তারা 10টি কিংবা 7টি আসন নিয়ে যুদ্ধ করছে। তাদের হয়ে যারা 300টি আসনে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছিল, তাদের দায় তারা নিল। তাদের হয়ে যারা রাস্তায় নেমেছিল, এই যে লক্ষ লক্ষ তরুণ, তাদের নিরাপত্তা কি নাহিদের নিশ্চিত করা উচিত না? একদম। আপা, আপনার কাছে একটু আসি। আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে, এরকম মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। কোনো ধরনের মেকানিজম কি বিএনপিও দেখতে পাচ্ছে নির্বাচনকে ঘিরে? সেটা আমাদের দলের যারা আছেন নীতি নির্ধারক, নীতি নির্ধারণী পর্যায়ের, ওনাদের আমরা তো কথাবার্তা শুনছি, আপনারাও শুনছেন, ফলো করছেন। বাহরাইনের যে ঘটনা পোস্টাল ব্যালট নিয়ে, সেটা একটা তো বার্তা দেয়। তো আমরা তো চাইবো না কখনোই যে আমাদের বহু আকাঙ্ক্ষিত যেই নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই রকম কোনো রকম মেকানিজম, এই রকম কোনো রকম 2 নাম্বার কিছু হোক না। আমরা চাবো আমাদের দেশের মানুষ, তারা যেহেতু 4টা নির্বাচন আমরা ধরছি, 3টা তো একদম চোখের সামনে, আর 8এরটা ওই বইটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, প্রণব মুখার্জির দ্য কোয়ালিশন ইয়ার্স, যেখানে
বলা হয়েছিল কি করে গিয়েছিলেন, ওই যে 1/11-এর ও মইনু আহমেদ তাদের ভূমিকা এবং কিভাবে নির্বাচন, কি নির্বাচন, কাজে ওইটাকেও ধরে বলছি আর কি। তো 4টা নির্বাচন, আমাদের এইবার তরুণ ভোটারের সংখ্যা 5 কোটির বোধহয় কাছাকাছি। তো শুধু তরুণ ভোটার ওনারা তো আছেনই, এবং সেই সাথে বাংলাদেশের সমস্ত যারা ভোটার মানুষ এই এত 4টা প্রায় 20 বছর চিন্তা করে দেখেন ভোট দিতে পারেনি, যাদের এখন 30+ আর একটু বেশি মনে করেন ভোট দিতে পারেনি। কাজেই সত্যিকার অর্থে অর্থবহ ভোট, নিরপেক্ষ ভোট, একটা এমন ভোট যেই ভোটের ফলাফলটা গণনা করার পরে যেন মানুষের ভোটের সাথে ওই ফলাফলটা সম্পূর্ণ একটা সামঞ্জস্য থাকে, মানে সত্যি হয়, এখানে কোনো রকম ছল চাতুরি কেউ যেন না করে। কারণ এটা করলে আমরা তো দেখেছি যে কেবলমাত্র এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী যেই সরকারটা ছিল, তারা তো আপনার বাংলাদেশের মানুষ তারা গুম করেছে, হাজার হাজার খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, প্লাস নির্বাচন আর ভোট এগুলোকেও তারা ধ্বংস করে সবগুলো প্রতিষ্ঠান আপনার নষ্ট করে দিয়েছিল। আর আপনি একটা সমীক্ষা নিয়ে একটা কথা বলেছিলেন, এখন হয় কি কত কোটি ভোটার আমাদের, 12 কোটির ওপরে, 12 কোটির ওপরে, 13 কোটি প্রায়। তো সমীক্ষা করেছে কয়শো জন, কয় হাজারের ওপর। এখন সেই সমীক্ষাটা কারা করেছে, যে যারা করেছে সেই তাদের আপনার সব কিছুই দেখবো আমরা, সে কে, কি তার পরিচয়, কি নাম, কি দাম, হ্যাঁ, যে এখন বিএনপির কাছাকাছি আপনার দেখিয়ে দিল আরেকটা দলের মনে করেন ভোটের একটা হিসাব, সেটাই কি হয়ে গেল, সেটাই কি শেষ কথা? মোটেই তা না, মোটেই তা নয়। কাজেই আমরা অপেক্ষা করব, আমরা দেখব ইনশাল্লাহ যেই নির্বাচন, যেই গণতন্ত্র, যেই ভোটের অধিকার নিয়ে আমাদের দেশনেত্রী এই 36টা মামলা মাথায় নিয়ে, এবং ওনার এই বয়সে দীর্ঘদিন উনি এই যে জেলে থেকেছেন, বারবার জেলে গেছেন বিভিন্ন সময়ে, এই ফ্যাসিস্টের আমলে দেখেছেন আপনারা 2018 কিভাবে ওনাকে জেলে নিয়ে গেলেন, এবং পরিত্যক্ত জেলে। জি, সেখানে আরেকটি প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যেতে চাই। নতুন একটা প্ল্যাটফর্মের কথা আমরা শুনতে পাচ্ছি, তরুণদের মধ্যে জুলাই অভ্যুত্থানে যারা ছিল, বাম এবং মধ্যপন্থী যারা ছিল, তাদের আদর্শের একটা নতুন প্ল্যাটফর্মের কথা আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে এনসিপিকে নিয়ে নানান বিতর্ক আসলে তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মানুষ নতুন করে তরুণদের উপর আবার ভরসা করার সাহস আসলে পাবে কিনা? না, এটা তো তরুণদের তো দোষ, তো তরুণদের না, এটা তো তাদের চিন্তা, নতুন ভাবনা, তারা যেই প্রজন্ম, এরাই তো ভবিষ্যতে আপনার নেতৃত্ব দেবে বাংলাদেশকে। এটা নতুন করে একটা কোয়ালিশন, নতুন করে দল, এটাকে আমরা সবসময় স্বাগত জানাই, কারণ তাদের চিন্তায়, তাদের ভাবনায়, তাদের দেশাত্মবোধ, দূরদর্শিতা সবকিছু তো তরুণদের মধ্যে থেকে বেরিয়ে আসবে একটা সময়ে। এখন প্রথমে একটা দল করেই একেবারে 50টা সিট পেয়ে যাবে, মোটেই তা নয়। এটার জন্য তো তাদেরকে ধীরে ধীরে রেডি হতে হবে। রাজনীতি, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি, আপনার জোটের রাজনীতি, সবই তো বুঝতে হবে। পাশা ভাই, সরাসরি প্রশ্নে যাই। গণভোটে হ্যাঁ বিজয়ী করার জন্য হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন, এরকম স্লোগানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ডাকসু। এবং ডাকসু নেতা সাদিক কায়েম তিনি বলেছেন যে গণভোটে না যারা বলবে তাদের ঠিকানা এই দেশে হবে না। সরকারিভাবেও নানাভাবে আসলে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, মানে প্রচারণাটা নিয়ে আপনি আসলে মন্তব্য করতে যাবেন? দেখুন, আমি মনে করি সংস্কার যদি আপনি চান, যেটি আমরা বলি জুলাই আগস্টের মূল চেতনা, তাতে আপনি হ্যাঁ ভোটে অংশ নেবেন এবং সংস্কারটি আগামীতে যারাই ক্ষমতায় আসুক তারা বাস্তবায়ন করবে। কিন্তু তাই বলে এত উগ্রভাবে বলা, এটি কোনো গণতান্ত্রিক আচরণ না। কারণ এই দেশের কোনো মানুষের তো না ভোট দেওয়ারও ইচ্ছা হতে পারে, অধিকার থাকতে পারে। আপনার মনে রাখতে হবে, ভোট যখন তখন দুটি অপশনই থাকবে, ভিন্ন মত পথের রাজনীতি তো আছেই। কিন্তু আমরা সবাই চাই, এবং আমি মনে করি বড় দলগুলো, বিএনপি, জামাত, এনসিপি, সবাই আমরা মনে করি যে তাদের এজেন্ডাতে, ইশতেহারে সংস্কার অন্তর্ভুক্ত হতে হবে। এবং শুধু তাই না, তারা সরকার গঠন করার পরে যেন এই কাজগুলো তারা করেন, সেটির জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। আপনি যদি পরিবর্তিত, বদলে যাওয়া বাংলাদেশ চান,
তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন এবং সংস্কারকে সামনে এগিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ আপা। আপনার কাছে একটু জানতে চাইবো, কেন বারবার বলা হয় যে বিএনপি আসলে না ভোটের প্রচারণা করছে, বিএনপি হ্যাঁ ভোট আসলে চায় না, এটি কেন আসলে বারবার বলা হয়? এটা বিএনপিকে মেলাইন করার জন্য বলা হয়, কারণ আপনি তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় আগে যেমন আমি বলেছি যে বিএনপি ছোট একটা কোনো কিছু হলেই এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল বড় করে এমনভাবে অপপ্রচার, মিথ্যা তথ্য আর মানে বিভ্রান্তি ছড়ানো হয় যেটা বলবার কথা না। দেখেন, বিএনপি একটা বড় সংগঠন, এখানে যেই সংস্কারের কথা আমরা শুনছি, সংস্কার তো বিএনপি প্রথম থেকেই চায়। বিএনপি তো ভিশন 2030 আমাদের দেশনেত্রী দিয়েছিলেন এবং পরবর্তীতে আপনার মনে আছে 31 দফা নিয়ে আমরা কাজ করছি। কাজেই বিএনপি যেই সংস্কারগুলোর এখন বিষয়গুলো সামনে এসেছে সেই কথা আমরা আরও 5-7 বছর আগের থেকেই বলে আসছি। আর হয় কি যে একটা সংগঠন কিভাবে চলবে, কিভাবে আগাবে, কোন কোন এজেন্ডা থাকবে, কি করবে, এটা তো যার যার সেই সংগঠনের ব্যাপার। বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়েও দেখবেন অনেক রকম অপপ্রচার, অনেক রকম বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু দিনের শেষে এটা আপনার লাভ হয় না। হয় কি, আমি একটু ছোট করে একটু আশা ভাইয়ের কাছ থেকে আরেকটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো। গণঅভ্যুত্থানের পরপরই যে বিষয়টি নিয়ে বারবার সকলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতির পর আঘাতের বিষয়টি। সাকরাইন উৎসবকে নিয়ে আমরা আজকে দেখেছি সাকরাইন বন্ধে আদর্শ সমাজ বিনির্মাণ কমিটি নামে একটা ব্যানারে একটা মিছিল হয়েছে, সেখানে সাকরাইনকে বয়কট করার কথা বারবার বলা হয়েছে। এটিকে ধর্মের সাথে কনফ্লিক্ট করে? একদমই করে না। এটি সংস্কৃতির উপর আক্রমণ, আপনার স্বাধীন কর্মকাণ্ডের উপর আক্রমণ, এবং এরা কিন্তু চিহ্নিত গোষ্ঠী। এবং এরা দেখুন, আপনি একটা বহুমতের সমাজে অনেক মত পথের মানুষ থাকবে। আপনি ঘুরে উৎসব করবেন, আরেকজন আরেকটা করবে, নদী উৎসব করবে, নৌকা বাইচ হবে। আমাদের দেশে এর বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা কালো শক্তি, তারা বাংলাদেশকে পেছনে নিতে চায়। এবং পুরান ঢাকায় সাকরাইন উৎসব নিয়ে কয়েক বছর ধরে যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটি অত্যন্ত ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। তারা দেখুন, আজকে ছায়ানট অথবা উদিচি, আপনি তার সংস্কৃতির সাথে একমত নাই হতে পারেন, কিন্তু সেখানে আক্রমণ করা, আগুন দেওয়া, বা প্রথম আলো ডেইলি স্টারে এই যে মবতন্ত্র তৈরি হয়েছে, আমরা মব সম্রাটদের দেখতে পাচ্ছি, মব ভায়োলেন্সকে উৎসাহিত করেছে। এই সরকারের অন্যতম বড় ব্যর্থতা আমার মনে হয় এটি। এবং যেই রাজনৈতিক শক্তি সংস্কৃতির উপরে আক্রমণকে প্রশ্রয় দিচ্ছে, তার ব্যাপারে আপনাকে সচেতন হতেই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।